আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোয়েন্দা বেনুদার গল্প, এক ঐতিহাসিক রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী। মিউজিয়ামে চুরি রহস্য। ভায়া তপাই, কতবার বললাম তোমার দাদাকে যে দুপুরের লাঞ্চটা চিড়িয়াখানার কোনো ফাঁকা মাঠে বসেই করে ফেলবো, কিন্তু তিনি রাজি হলেন না। তা মন্দ আইডিয়া দেননি নীলকমল বাবু। তাহলে বলো ভায়া। আরে ছোটবেলার স্মৃতি যখন রোমন্থন করতেই এলাম, তখন ভালোভাবেই করি। তুমি কি বলো? কিন্তু ওই যে বেশিক্ষণ রোদে বসা যাবে না, তোমার দাদার আদেশ। কি করবেন বলুন নীলকমল বাবু, এখানে আমার কথাও যে খাটবে না। আপনি জানেন তো, বেনুদা একবার যা ঠিক করে নেবে, তারপর তার সিদ্ধান্ত পাল্টাবার ক্ষমতা কারোরই নেই। অগত্যা। বেনুদা আমাদের সামনেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ হাঁটা থামিয়ে চোখের সানগ্লাসটা সরিয়ে বলে, কি নীলকমল বাবু, আমার সম্বন্ধে কিছু বলছিলেন মনে হলো। নীলকমল বাবু এক গাল হেসে বলেন, কি বলেন মশাই, আমি নগণ্য। বেনুদা এবার সামনের সিংহের খাঁচার ভেতরে থাকা বড় কেশরধারী সিংহকে দেখতে দেখতে বলল, নিজেকে নগণ্য ভাববেন না নীলকমল বাবু, আপনি একজন স্বনামধন্য লেখক। থাকতে হলে এরকম সিংহের মতন থাকবেন, আর বাঁচতে হলে এরকম সিংহের মতনই বাঁচবেন। নীলকমল বাবু অবাক হয়ে একবার সিংহের দিকে, তারপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, মানে মশাই, বোধগম্য হলো না যে। মানে ওই বেনুদা এবার আমাদের দিকে ফিরে বলল, সিংহের একটা মস্ত বড় গুণ আছে জানেন তো নীলকমল বাবু। কি সেটা? সিংহের মধ্যে রাজা হওয়ার সব মেটেরিয়াল বর্তমান। যেমন অযথা শিকার করা এদের কাজ নয়, খিদে পেলে তবেই শিকার করে, নচেত পাশ দিয়ে কেউ গেলেও কিছু করবে না, যতক্ষণ না প্রাণের সংশয় থাকে। আবার ধরুন, বেশ, ধরলাম। সিংহ নিজে শিকার খুব কম করে, তার খাদ্যের সরবরাহ করে সিংহীরা। তাই সিংহ শুধু কথায় রাজা নয়, আচরণেও সে রাজা, বুঝলেন? সে তো বুঝলাম মশাই, কিন্তু হোয়াট অ্যাবাউট রয়্যাল বেঙ্গল টাইগার? সেও কি কিছু কম যায় বলুন? বেনুদা আবার হাঁটা শুরু করে বলে, কথাটা মন্দ বলেননি নীলকমল বাবু, সুন্দরবনের বাঘ সত্যিই মনোমুগ্ধকর, কিন্তু তারা যে হিংস্র, প্রয়োজন ছাড়া শিকার করতে তারা পটু। তাহলে মশাই, বাঘ দেখাটা আজকের জন্য ক্যান্সেল? আমি হেসে বললাম, আরে কেন নীলকমল বাবু, ভয় পেলেন নাকি? তা কেন ভায়া, শোনোনি, বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে। এই বলে ভদ্রলোক তার কাঁধে ঝুলে থাকা কাপড়ের ব্যাগ থেকে কমলালেবু বার করে বেনুদার হাতে দিয়ে বলেন, এটা চলতে পারতো বেনুবাবু? বেনুদা হেসে বলে, উত্তম ভাবে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে নীলকমলবাবু বলে চলেছেন চিড়িয়াখানা আসার কথা, কিন্তু বেনুদা বারে বারেই না করে দেয়। তার অনুযায়ী ঠান্ডাটা জাঁকিয়ে না পড়লে চিড়িয়াখানায় আসার আর ঘুরে দেখার মজাটাই নাকি হয় না। তাই কলকাতার পারদ 10-এর ঘরে ছুঁতেই নীলকমলবাবু আজ সকাল 7টায় ছুটে চলে আসেন আমাদের সুকিয়া স্ট্রিটের বাড়িতে।
তারপর বেনুদার সম্মতি নিয়ে নীলকমলবাবুর গাড়ি করে সিধে চলে আসা আলিপুর চিড়িয়াখানায়। সত্যি বলতে কি, শীতকালে চিড়িয়াখানায় না এলে মনের মধ্যে একটা অপূর্ণতা থেকেই যায়। বেনুদা বলে, রসিকে বাঙালির শীতকালে ঘোরার লিস্টে চিড়িয়াখানা থাকতেই হবে, না হলে সবটাই বৃথা। তবে এ বিষয়ে নীলকমলবাবুর উৎসাহ অনেক বেশি। অবশ্যই তার একটা কারণও আছে। ভদ্রলোকের পরবর্তী গোয়েন্দা কাহিনীর পটভূমিকা হতে চলেছে এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে। তবে সেটা আলিপুরে নয়, সাহেবেরিয়ায়। বেনুদাকে এই বিষয়ে বলাতে সে বলে, চিড়িয়াখানা নিয়ে গল্প লিখবেন সে তো ভালো কথা নীলকমল বাবু, কিন্তু মনে রাখবেন আলিপুর আর সাইবেরিয়া এক করে দেবেন না যেন। তাদের মধ্যে বিস্তর ফারাক, কিছুটা অধ্যয়ন করে নেবেন, বুঝলেন? তাই বেশ কিছুদিন ধরে তিনি অধ্যয়নের শেষে শীতের পারদ নামতে আজ আমাদের চিড়িয়াখানায় ভ্রমণ। আর সত্যি বলতে কি, এই কমলা লেবু চুষতে চুষতে ঘুরে বেড়ানো এক অন্যরকম ভালো লাগা কাজ করে। হঠাৎ আমাদের চমকে দিয়ে পেছন থেকে একটা ডাক কানে এলো, মিস্টার রে, মিস্টার রে, মিস্টার রে। পেছন ফিরে দেখি এক বছর 40-এর ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছেন। তার পরনে কমলা ধুতি, গায়ে সিল্কের পাঞ্জাবি আর মাথায় গান্ধী টুপি। দেখে মন্দিরের পুরোহিত বলেই মনে হয়। ভদ্রলোক আমাদের সামনে এসে বেনুদাকে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার মিস্টার রায়, আমি বিভাস মুন্সি, পৌরোহিত্য করি। ভদ্রলোকের কথায় একটা অবাঙালি ছাপ। বেনুদা বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে একবার দেখা মাত্রই চিনতে পেরেছি। আপনার সাথে আমার একবারই দেখা হয়েছিল বেনারসে, অভি রাতের বেলা, মতিলাল বড়ালের সাথে। প্যারেলালের ঘরের যাওয়ার সময় তিব্বতী পুঁথি, ওই তো কাকা বাবু সঙ্গে আছেন। বেনুদা বলল, হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। সত্যি সেদিনকে আপনারা যেভাবে সাহায্য করেছিলেন, না করলে আমার একার পক্ষে ওই পুঁথি উদ্ধার করা সম্ভব ছিল না। কিছু মনে করবেন না, আপনাকে প্রথমে চিনতে পারিনি বলে। মিস্টার মুন্সি বললেন, অত রাতে অন্ধকার বি ছিল, একবার দেখলে কারোরই মনে রাখা সম্ভব নয়। আমার ভি মনে থাকতো না যদি না তপাই ভাইয়ার কিতাব না পড়তাম। তিব্বতী পুঁথি উদ্ধারের কাহিনী তো তপাই ভাইয়া কিতাবে লিখেছে। আমি আপনার সব কেসের কাহিনী তপাই ভাইয়ার কিতাবে পড়ি। আপনি কি বাংলায় থাকেন? মিস্টার মুন্সি পান ভর্তি মুখে একগাল হেসে বলেন, আমি মন থেকে বাঙালি আছি বীরেশ্বর বাবু, তবে জন্ম আমার বেনারসে আছে। এখানে বেড়াতে এসেছিলাম, তা দেখেন আমার কি সৌভাগ্য, আপনার সাথে দেখা হয়ে গেল। বিভাসবাবুর কথায় স্পষ্ট বুঝতে পারছি তিনি বেনুদার ভক্ত। ভদ্রলোক আবারও বলেন, আপনার বই আমার ছেলে পড়ে, তাই আপনাদের এখানে দেখতে পেয়ে আমি আপ্লুত। দয়া করে একটি ছবি। এই বলে ভদ্রলোক নিজের মোবাইল ফোনে একটা ছবি তোলেন। তারপর বেনুদাকে বলে, মিস্টার রায়, আপনার একটু কার্ড যদি দিতেন। নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে বেনুদা পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ভদ্রলোককে দিলেন। বেনুদাও সঙ্গে সঙ্গে ওনার ফোন নম্বরটা চেয়ে ফোনে সেভ করে নিল। তারপর নমস্কার করে ভদ্রলোক সেখান থেকে চলে যান। বেনুদা এবার আমাকে বলে, এটাই তো সার্থকতা তপাই। মানুষ তোর দেওয়া আমার বর্ণনা পড়ে জানতে পারছে ও চিনতেও পারছে, কিন্তু মুশকিল কি জানিস? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কিসের মুশকিল বেনুদা? বেশি মানুষ আমাদের চিনে গেলে
সেটাও অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। কথা বলতে বলতে বেনুদার মোবাইল ফোনটা বেজে উঠল। 1 মিনিট। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলছি। কি ব্যাপারে? কি ফোনে বলা যাবে না? কি একটা জিনিস দেখাবেন? কি 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 বলছেন? ঐতিহাসিক জিনিস? সন্ধ্যাবেলায় আসবেন? হ্যাঁ, আমি ওই সময় বাড়ি থাকবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। নীলকমলবাবু বললেন, কি ব্যাপার মশাই, কোনো রহস্যের গন্ধ মনে হচ্ছে। এরপর নীলকমলবাবুর দিকে ফিরে বলল, নীলকমলবাবু, আপনার সন্ধ্যের সময় তেমন কোনো কাজ নেই তো? নীলকমলবাবু মাথা চুলকে বলেন, না, তেমন কিছু নেই। তবে কেন বলুন তো? একজনের আসার কথা আছে, তিনি বলেছেন সামথিং ইন্টারেস্টিং। তবে সঙ্গে নিমাইয়ের দোকানে সিঙ্গারাও থাকবে। তবে মশাই ওটা আমাকে কিনতে সুযোগ দেবেন। বেনুদা, শীতের রাতে যা বৃষ্টি শুরু হলো, তাতে কি ভদ্রলোক আসবেন? তোমার কি মনে হয়? বেনুদা উদ্গ্রীব নজরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, সেটাই তো ভাবছি রে তপাই। তবে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে এটা লাগেনি যে উনি কথার খেলাপ করতে পারেন। তবে মুশকিলটা হলো অন্য জায়গায়। অন্য জায়গায়? হ্যাঁ রে তপাই, এই যে উনি আসবেন বলে নীলকমলবাবুকে আটকে রাখলাম, এখন যা বৃষ্টি হচ্ছে। নীলকমলবাবু সিঙ্গারায় কামড় দিতে দিতে বললেন, আরে বেণুবাবু, আমাকে নিয়ে অত ভাবতে হবে না। নিজের গাড়ি তো আছেই, আর যদি একান্ত থাকতেই হয় তপাই ভাইয়ার ঘরে ঢুকে যাব। তারপর আমার দিকে ফিরে ভদ্রলোক বলেন, কি বলো ভাইয়া, আমাকে থাকতে দেবে তো? আমি কিছু বলতে যাব, অমনি দরজার কলিং বেলটা বেজে ওঠে। বেনুদা বলে, যা তো তপাই, মনে হয় ভদ্রলোক এসে পড়েছেন। সত্যিই তাই। আমি দরজা খুলতে দেখি এক বছর 35-এর ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে, তার পরনে প্যান্ট শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা। ভদ্রলোক আমাকে দেখেই জিজ্ঞাসা করেন, বীরেশ্বরবাবু বাড়ি আছেন? আমি ওনাকে আপাত মস্তক ভালো করে দেখে বলি, হ্যাঁ আছেন। আপনি? ভদ্রলোক নিজের কাঁধে থাকা ব্যাগটা ঠিক করে বলেন, আমি অমিয় সেন। আজ সকালে বীরেশ্বরবাবুকে ফোন করে আসার কথা জানাই। আমি বিন্দুমাত্র দেরি না করে তেনাকে ঘরের মধ্যে নিয়ে আসি। ভদ্রলোককে দেখে বেনুদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার জানায়। তারপর তার উল্টো দিকে চেয়ারে বসার জন্য বলে। আমি অমিয়বাবুকে বাম পাশে রেখে নীলকমলবাবুর পাশে সোফাতে গিয়ে বসি। বেনুদা বলল, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি তো দেখছি বেশ একটু ভিজেও গেছেন। আর বলবেন না মিস্টার রায়, আসলে আমি হোটেল থেকে বেরিয়েছিলাম ঠিক সময়, কিন্তু কিন্তু কি অমিয়বাবু? আমি হোটেল থেকে বেরোনোর পরেই আমাকে কেউ ফলো করতে থাকে, তাই আপনার কাছে সরাসরি আসতে পারছিলাম না। তারপরে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে একটু ধোঁকা খাইয়ে তারপর আপনার বাড়ির অনেক আগেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গলি দিয়ে তারপর এখানে আসি। আর এই কারণের জন্যই একটু ভিজে গেছি, আর দেরিও হয়ে গেল একটু। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মিস্টার রায়।
বেনুদা হাসি মুখে বলে, না না, সেটা কোনো ব্যাপার নয়। তা আপনাকে কেউ ফলো করছিল কেন? সেই জন্যই তো আপনার কাছে আসা। আপনার সাহায্যের খুবই দরকার। বেনুদা এবার অমিয়বাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, বলুন অমিয়বাবু, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? আপনি মূল বিষয়টা খুলে বলুন মিস্টার সেন। ভদ্রলোক এবার কেমন জানি গম্ভীর সুরে বলেন, আচ্ছা, আপনি কনিষ্কের নাম শুনেছেন? কনিষ্ক? কনিষ্ক বলতে আপনি কোন কনিষ্কের কথা বলছেন? কুষাণ বংশের চতুর্থ সম্রাট রাজা কনিষ্কের কথা বলছেন, যিনি তার সামরিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেসের উত্তরসূরি। তার রাজত্ব তারিম দ্রোণীর তুফান অঞ্চল থেকে গাঙ্গেয় সমতল ভূমির পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত ছিল। পুরুষপুর, কপিলা ও মথুরা তার রাজ্যের রাজধানী ছিল। তিনি কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত ছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আপনি কি সেই কুষাণ সম্রাট রাজা কনিষ্কের কথাই বলছেন? অমিয়বাবুর শুধু একটা শব্দ শুনে বেনুদার এত সুন্দর বিবরণ শুনে চোখের সামনে যেন পুরো ইতিহাসটা ভেসে উঠল। নীলকণ্ঠবাবুকে দেখি চোখ বড় বড় করে, মুখটা হাঁ করে বেনুদার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তার কথাই বলছিলাম। হ্যাঁ, তার সম্বন্ধে যেটুকু পড়েছি সেটুকুই। এবার যদি আপনাকে প্রশ্ন করি, ঠিক কতটুকু আপনি জানেন? অমিয়বাবুর এমন প্রশ্নে আমি লক্ষ্য করলাম বেনুদা স্থিরভাবে জবাব দিচ্ছে। আপনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন একটু খুলে বলুন। কিন্তু নীলকণ্ঠবাবুকে বেশ উত্তেজিত লাগছে। আপনি তো সবই বললেন মিস্টার রায়, কিন্তু তার কাটা মাথা? বেনুদা অবাক হয়ে প্রশ্ন করে, কাটা মাথা মানে? ওনার শিলামূর্তির দেহটা এতদিন মানুষ বই বা জাদুঘরে দেখেছেন, কিন্তু মাথাটা? নীলকণ্ঠবাবু এবার বলেন, সে তো মশাই মিসিং। ভদ্রলোক এবার নীলকমলবাবুর দিকে ফিরে তীক্ষ্ণ হাসি এসে বলেন, আর মিসিং নেই মশাই। এই বলে নিজের ব্যাগের ভেতর থেকে একটা লাল কাপড়ে মোড়া জিনিস বার করে সামনের টি টেবিলের উপর রাখেন। বেনুদা জিজ্ঞাসা করে, কি এটা অমিয়বাবু? ভদ্রলোক কিছু না বলে জিনিসটার ওপর থেকে লাল কাপড়টা সরিয়ে ফেলেন। তারপর যেটা চোখে পড়ে সেটা নিতান্ত একটা পাথরের মূর্তি। তবে পাথরের মূর্তিটা কাটা মাথা বলা যেতে পারে। অমিয়বাবু বলেন, বীরেশ্বর বাবু, এটা কনিষ্কের কাটা মাথা। হোয়াট? কি বলছেন আপনি? এটা শোনার পর নীলকণ্ঠবাবু ফিকফিক করে হেসে ওঠেন। বেনুদা তেনার দিকে তাকিয়ে বলে, এত নিশ্চিত হচ্ছেন কি করে? কলকাতার একটা ল্যাবে আমি এটাকে টেস্ট করিয়েছি। আনুমানিক 2000 বছর আগের মূর্তি। আরো নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে আমার বন্ধু নিশ্চিত করেছেন এটা কনিষ্কের হতেই পারে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত শিওরভাবে বলছেন না। নীলকণ্ঠবাবু বললেন, কি বলছেন মশাই? এই যে হরেন্ডাস ব্যাপার। বেনুদা এতক্ষণ সব শুনে বলে, তাহলে সরকারকে এই বিষয়ে জ্ঞাত না করে আমার কাছে কেন মিস্টার সেন? ভদ্রলোক মূর্তিটা লাল কাপড়ে মুড়ে
নিজের ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলেন, সরকার প্রমাণ চায়, তাও আবার কাগজপত্রের প্রমাণপত্র। তাই যতক্ষণ না আমার বন্ধুর কাছ থেকে ফাইনাল পরীক্ষার কাগজ পাই ততক্ষণ। সে তো বুঝলাম এবং এই মূর্তি দেখে আনন্দও পেলাম, কিন্তু মুশকিল হলো এখানে আমার কি করার আছে সেটা বুঝতে পারছি না অমিয়বাবু। আছে আছে বীরেশ্বর বাবু, না হলে এত রাতে আপনাকে বিরক্ত করতে আসতাম না। কি কারণ? গত দুদিন থেকে একটা উড়ো হুমকি পাচ্ছি। প্রথমে আমি এসব পাত্তা দিইনি, কিন্তু আজ সকালে খুনের হুমকিও পাই মিস্টার রায়। খুনের হুমকি? কে দিচ্ছে? সেটা আমি বলতে পারবো না মিস্টার রায়। কলকাতায় সাতকুলে কেউই থাকে না। মূর্তিটা উড়িষ্যা থেকে উদ্ধার করে সিধে চলে আসি কলকাতায় আমার বন্ধুর কাছে। আর তারপর থেকেই আপনার ওপর তারা নজর রেখে চলেছে, এবং আজকে এখানে আসার আগে আপনাকে কেউ ফলো করছিল, তারা যে এরাই এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনার কথা অনুযায়ী। বেনুদা চেয়ারে হেলান দিয়ে বলে, তা কি বলছে? মানে দাবিটা কি? দাবি একটাই, মূর্তিটা তাদের হাতে তুলে দিতে হবে। অবশ্যই কিছু অর্থ দেবে বলেছে, কিন্তু। নীলকমলবাবু এবার বলেন, কিসের কিন্তু? ভদ্রলোক নীলকমলবাবুর দিকে ফিরে বলেন, জিনিসটা ভারতের ইতিহাসের চেহারা বদলে দিতে পারে নীলকমলবাবু। শুধু তাই নয়, আমরা ছোট থেকে যাকে পাঠ্য বিষয়ে বইয়ের পাতায় দেখেছি মুন্ডু ছাড়া, আজ যদি এই পাথরটা সরকারের হাতে জমা দিতে পারি, তাহলে ইতিহাসে একটা নবজোয়ার দেখা দেবে। বেনুদা বলে, যে ফোন করছে তার কিছু নাম বলেছে? নাম একটা বলেছে, পেয়ারেলাল সিং। বেনারসে ভদ্রলোক থাকেন, তবে ওনার কথা শুনে মনে হলো দেশের সব জায়গায় ওনার যথেষ্ট যোগাযোগ আছে। নীলকমলবাবু বলেন, আবার পেয়ারেলাল? বেনুদা ওনার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। বেনুদার এমন অবস্থা দেখে আমি বলি, কি হলো বেনুদা? বেনুদা নিজের বাঁ পায়ের ওপর ডান পাটা তুলে বলে, আচ্ছা, আপনার এই মুক্তি পাওয়ার কথাটা আর কাকে কাকে বলেছেন? আমার বন্ধু যে এটার পরীক্ষা করে দেখছে, আর এই আপনারা। বেনুদা দেখি দুটো হাতের আঙুল কপালের মাঝখানে রেখে কি যেন বিড়বিড় করছে। ভালো করে শোনার চেষ্টা করে বুঝলাম বেনুদা বলছে, মিস্টার পেয়ারেলাল খবরটা পেল কি করে এই মুন্ডুর? এই যে শস্যের মধ্যেই ভূত আছে রে তপাই, এই যে চোরে চোরে মাস্তুতো ভাই। দেখুন মিস্টার সেন, এখন এত তাড়াতাড়ি আমার কিছু করার আছে কিনা বুঝতে পারছি না। আপাতত আপনি একটা কাজ করুন। হ্যাঁ বলুন। আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে এই মূর্তিটা আজকের রাতটা আপনি আমার কাছে রেখে যেতে পারেন। যা করার কালকেই করব। আর একটা কথা, আপনি পুলিশে একটা ইনফর্ম করে রাখুন। এর পরেও যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। তার মানে আপনি কিছু করতে পারবেন না মিস্টার রায়? দেখুন অমিয়বাবু, আপনার শারীরিক প্রোটেকশনের কাজ আমি করতে অসমর্থ। এটা পুলিশ খুব ভালো করে পারে। আর বাকি রইল মূর্তি, সেটা আমার জিম্মায় সাবধানে রাখলাম। বেশ, আপনার কথায় বল পেলাম মিস্টার রায়। আশা করি তেমন কোনো অঘটন ঘটবে না, কিন্তু ধরুন যদি আমার কিছু বিপদ। কিছু ভাববেন না অমিয়বাবু, বীরেশ্বর রায় সব সময় আপনার পাশে আছে।
কিন্তু আপনি বেনারসে ফিরছেন কবে? আগামী পরশু আমার হাওড়া থেকে ট্রেন আছে। কাল রিপোর্টটা পেয়ে যাব, দেখি তারপর কি করা যায়। আপনার বন্ধুর পরিচয়টা একটু দেবেন? ওর নাম ডক্টর সুব্রত তালুকদার। ও একজন ভালো আর্কিওলজিস্ট। ও একসময় সরকারি আর্কিওলজিস্ট ল্যাবে চাকরি করত, খুব নাম করা ছিল। তারপর বছর 3 হলো ও চাকরি ছেড়ে নিজস্ব ল্যাব খুলেছে, সেখানেই পার্সোনালি পরীক্ষা নিরীক্ষা করে। আচ্ছা, বেশ বেশ। তাহলে মিস্টার রায়, এবার আমি উঠি। আচ্ছা, নমস্কার। আপনার সাথে আমার কাল দেখা হচ্ছে। বেশ, নমস্কার। ভদ্রলোক নমস্কার জানিয়ে চলে গেলেন। এদিকে আমরা লক্ষ্য করলাম নীলকমলবাবু সোফার ওপর গোঁজ হয়ে বসে আছেন। বেনুদা নীলকমলবাবুকে জিজ্ঞাসা করেন, কি হলো নীলকমল বাবু, কিছু সমস্যা? নীলকমলবাবু বেনুদার কথার উত্তরে বলেন, মশাই, এত বড় রিস্কটা আপনি নিলেন কেন বেনুবাবু? কোন রিস্কের কথা বলছেন নীলকমল বাবু? আবার কোন রিস্ক? এই যে মূর্তিটা আপনার কাছে আপনার জিম্মায় রেখে দিলেন, যখন শুনলেন ভদ্রলোককে কেউ ফলো করছে, এমনকি এখানে আশেপাশে পর্যন্ত ফলো করে চলে এসেছে, তাহলে তার এখানে চলে আসার কতক্ষণ? সেই জন্যই তো এখানে এটা রেখে যেতে বললাম। আর উনি এটা আমাকে দিয়ে গেছেন, সেটা একমাত্র উনি জানেন আর আমরা জানি। বাইরের ওই লোকটা কিন্তু জানে না। এটা যদি আসল মূর্তি হয়ে থাকে তাহলে এটা আজ রাতে হাতছাড়া হয়ে যাওয়ার চান্স আছে। আমাদের দেশের ইতিহাস তাহলে বাইরে চালান হয়ে যেতে পারতো। মানে মশাই, আপনি বলছেন তাহলে ভদ্রলোকের উপর আজ রাতে হামলা হতে পারে? আমার সিক্স সেন্স তো তাই বলে। সে জন্যই তো আমি ওনাকে আজ পুলিশে ইনফর্ম করার কথা বলেছি। বেশ বেশ, তাহলে ইতিহাসটাকে হারিয়ে যেতে দিলেন না, তাই তো মশাই? বেনুদা হেসে বলে, সব সময় হৃদয় দিয়ে বিচার করলে চলে না গোয়েন্দাদের। মাথাটা তার প্রধান অস্ত্র। শুধুমাত্র একটা ফোনের হুমকিতে কিছু বিচার করা চলে না। আপনার সঙ্গে মশাই কথায় পেরে ওটা মুশকিল। আচ্ছা বেনুদা, তোমার কি মনে হয় পেয়ারেলালকে খবর কে দিতে পারে? আবার কে? বুঝলি না? অমিয় বাবুর বন্ধু ছাড়া আর কে হতে পারে? ওনার সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে। কালকে তো অমিয় বাবুর কাছে রিপোর্টটা দিতে ভদ্রলোক আসছেন, তখনই একটু বাজিয়ে দেখতে হবে, বুঝলি? বৃষ্টি কি থেমেছে ভায়া তপাই? একটু দেখো তো। হ্যাঁ নীলকমলবাবু, বৃষ্টি থেমে গেছে। এই তো অমিয়বাবু বেরোলেন এক্ষুনি, তখনই দেখলাম থেমে গেছে। তাহলে বেণুবাবু, আমি আজ চলি। গুড নাইট। নীলকমলবাবু আমাদের সামনে দিয়ে গটমট করে চলে গেলেন। তপাই, ও টোট, অমিয় বাবু খুন হয়েছেন। বেনুদার মুখ থেকে কথাটা শোনা মাত্র বিছানার ওপর শটান বসে পড়ি। মাথার ভেতরটা কেমন জানি ভোঁ করছে। কি যে করব বা কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। আমি বেনুদাকে জিজ্ঞাসা করি, কিভাবে বেনুদা? বেনুদা জুতোর ফিতে ঠিক করতে করতে বলে, অত কিছু বলেননি ইন্সপেক্টর লাইরি। ওখানে না গেলে কিছু বোঝা যাবে না রে ভাই। আমি নীলকমল বাবুকে সবটা জানাই। তুই রেডি হয়ে নে 5 মিনিটের মধ্যে। আধ ঘন্টার মধ্যে কলকাতার একটা হোটেলে আমরা দুজন পৌঁছে যাই। নীলকমলবাবু ইতিমধ্যেই এসে পড়েছেন।
হোটেলের ঢোকার মুখেই দেখা হয়ে যায় ইন্সপেক্টর লাহিড়ীর সাথে। তার সাথে হোটেলের 3 তলা 302 নম্বর ঘরে আমরা প্রবেশ করি। সেখানে ঢুকে যা দেখি তাতে মাথা খারাপ হয়ে যাওয়ার অপেক্ষা। গোটা ঘর তন্ন তন্ন করে ঘাঁটা। পাশের বেডরুমে বিছানার উপর অমিয়বাবুর মৃতদেহ পড়ে আছে। আততায়ী বুকে ছোড়া মেরে আঘাত করেছে। বেনুদা এবার ইন্সপেক্টর লাহিড়ীকে জিজ্ঞাসা করে, প্রথমে কে দেখেন? হোটেলের রুম বয় আসে ঘর পরিষ্কার করার জন্য। অনেকক্ষণ ডাকার পরেও দরজা না খোলায় সে ম্যানেজার বাবুকে ডেকে আনে। তিনি সব দেখে আমাকে ইনফর্ম করেন। কিন্তু মশাই, খুনের কন্ট্যাক্ট লিস্টে আপনার নামটা প্রথম পেলাম কেন? বেনুদা সব ঘটনা খুলে বলতে তিনি বলেন, কিন্তু মিস্টার রায়, সেরকম কিছু মূর্তি তো আমি পাইনি। সেটা আমার কাছে আছে, ওটা নিয়ে চিন্তা করবেন না। লাহিড়ীবাবু বললেন, কিন্তু এনাকে মারলো কে? অমিয়বাবুকে যারা ফলো করছিল তারাই হবে মনে হচ্ছে। মূর্তি না পেয়ে ওনাকে... উনি কি আপনাকে কাল রাত্রে কোনো ইনফর্ম করেননি? লাহিড়ীবাবু বললেন, না। আমার বাড়ি থেকে ফেরার সময় ওনাকে বলেছিলাম পুলিশকে ইনফর্ম করার কথা। আমি ওনার সাথে কথা বলার পর বুঝেছিলাম এইরকম কিছু একটা হতে পারে। বেনুদারা কথা বলছে এমন সময় এক কনস্টেবল এসে বলল, স্যার, একজন ভদ্রলোক রিসেপশনে অমিয়বাবুর খোঁজ করছেন। হাতে একটা লম্বা চওড়া কাগজের খাম রয়েছে দেখলাম। লাহিড়ী বাবু, শিগগিরই চলুন। ভদ্রলোককে রিসেপশনে সব জেনে চলে যাওয়ার আগে ওকে ধরতে হবে, তার সাথে হাতের রিপোর্টগুলো নিতেও হবে। সঙ্গে সঙ্গে বেনুদা ও ইন্সপেক্টর লাহিড়ীবাবু দৌড়লেন নিচে। কিছুক্ষণ পর দুজনেই ওপরে ফিরে এলো এবং বেনুদার হাতে দেখলাম একটা বড় খাম। কি গো বেনুদা, ধরা পড়লো লোকটা? না, আপনার নিচে নামার সাথে সাথেই লোকটা লম্বা দৌড় লাগিয়েছে। আমাদের নাগালের অনেক বাইরে ছিল। শুধু ছুটে পালিয়ে যাওয়ার সময় সামনে একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ায় হাত থেকে তার কাগজের খামটা পড়ে যায়। সেটা তোলার আর সুযোগ তার কাছে ছিল না, কারণ ততক্ষণে আমরা সেখানে পৌঁছে গেছিলাম। তাই সে ওটা ফেলে রেখেই পালায়। আচ্ছা লাহিড়ী বাবু, এই ভদ্রলোকটি যিনি রিপোর্টটা দিতে এসেছিলেন, মানে আর্কিওলজিস্ট সুব্রত তালুকদার সম্পর্কে একটু খোঁজ নিয়ে আমাকে জানাবেন তো। অবশ্যই মিস্টার রায়। নীলকণ্ঠবাবু বললেন, হতবাক কাণ্ড মশাই, এই যে দেখছি ভীষণ সাসপিসিয়াস ব্যাপার মশাই। হ্যাঁ, কি বলেন? হঠাৎ বেনুদা আচমকা বলে উঠল, মিস্টার লাহিড়ী, আপনি এদিকটার ফর্মালিটিগুলো করুন, আমি একটু বেরোচ্ছি। তপাই, এক্ষুনি একবার আমাদের বাড়িতে চ। সঙ্গে সঙ্গে আমরা নীলকণ্ঠবাবুর গাড়িতে চেপে বাড়ির দিকে রওনা দিলাম। কি ব্যাপার মিস্টার রায়, কি বুঝছেন? ও বেনুবাবু, কি হলো কিছু বলুন। হঠাৎ এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লেন কেন? আমার তো টেনশনে নার্ভ ওঠানামা করছে। হ্যাঁ, ও ভায়া তপাই। বেনুদা দেখলাম কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। শুধু একটাই কথা বলল, আমার সিক্স সেন্স ভীষণ বিপদের ইঙ্গিত দিচ্ছে। এতক্ষণ কেন এটা আমার মাথায় আসেনি? উফ, ও মাই গুডনেস।
কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে এলাম এবং ঘরে ঢুকেই দেখি পুরো ঘর এলোমেলো হয়ে আছে, আর আলমারির লক ভেঙে দু হাট হয়ে খুলে আছে পাল্লা, আর তার ভিতর থেকে লাল কাপড়ে জড়ানো মূর্তি মিসিং। তার বদলে পড়ে আছে একটা ছোট্ট কাগজের চিরকুট। তাতে লেখা আছে, সাপ খেলা লুডোর ছোকে ছক্কা পুট হয়ে গেছে মিস্টার রায়। গেম ইজ ওভার। বেনুদা, বেনুদা, তোমার রিভলভারটা? সেটা আমি সঙ্গে করে নিয়েই বেরিয়েছিলাম। ওহ, এই যাত্রা রক্ষে। তা না হলে ওটাও তো। বেনুদা দেখি একদম গুম হয়ে চুপ করে বসে কি একটা গভীর চিন্তা করছে। কিছুক্ষণ পরে বলল, এত বড় চ্যালেঞ্জ মিস্টার প্যারেলাল, গেম ইজ ওভার নয়, গেম ইজ স্টার্ট। তারপরেই চেয়ার ছেড়ে উঠে গিয়ে ইন্সপেক্টর লাইরিকে ফোনে ঘটনাটা বলল, আর তার সাথে সুব্রতবাবুর খবর নেওয়াটা রিমাইন্ড করিয়ে দিল। আপনাকে আমি বিকালে ফোন করছি, রাখলাম। ঘটনাটা ভীষণ গন্ডগোল নীলকমল বাবু। এখানে চুরিটাই বা কে করলো, আর অমিয় বাবুকে কেই বা খুনটা করলো? সুব্রত বাবু আমাদের দেখে ওরকম ভাবে পালিয়ে গেল কেন? এই তিনটে ঘটনার সূত্র কি একই সুতোয় বাঁধা, না এখানে একজনের আলাদা আলাদা স্বার্থ আছে? এদের আসলে মোটিভটা কি? আমার মনে হয় রহস্যের কালো ছায়ার নিরসন বেনারসে না গেলে সরানো সম্ভব নয়। তবে সবটাই এখন টেলিপ্যাথি। তবে ইন্সপেক্টর লাইরির কাছ থেকে সুব্রতবাবুর সম্পর্কে খোঁজটা খুবই জরুরি। তবেই আমি যেটা ভাবছি আমার কাছে কিছুটা হলেও ধোঁয়াশা কাটবে। বুঝলি তপাই, রহস্যটা খুবই জটিল। বেনুদা চেয়ারে চুপ করে বসে কি যেন ভেবে চলেছে। এবার সে বলে, আচ্ছা নীলকমলবাবু, আপনাকে যদি বলি আজ রাতেই বেনারসের ট্রেনে চাপতে হবে, আপনি পারবেন? নীলকমলবাবু দন্ত বিকশিত হাসি হেসে বলেন, সময় বলুন, তারপর দেখুন কি করতে হয়। কেসটা যে রিস্ক আছে সেটা বলে রাখা ভালো আপনাকে। তাও জিজ্ঞাসা করছি নীলকমলবাবু, ভয় পেয়ে পিছিয়ে আসবেন না তো? নীলকমলবাবু এবার বেনুদার পাশের সোফায় বসে নিজের বাইসেপ দেখিয়ে বলেন, ত্রিমূর্তি যেখানে, ভয় নেই সেখানে। তবে অস্ত্র দুটো সঙ্গে নেবেন মশাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, একটা তো রিভলভার, আর একটা কি অস্ত্র নীলকমলবাবু? নীলকমলবাবু নিজের ডান হাতের তর্জনী নিজের মাথায় ঠেকিয়ে বলেন, মগজাস্ত্র। তবে সবাই তৈরি হয়ে সব গুছিয়ে নিন, হাতে বেশি সময় নেই আমাদের। মিস্টার প্যারেলাল, আপনার লুডোর ছকে পুট বসাতে আমি আসছি। বীরেশ্বর রায়কে চ্যালেঞ্জ। এবারে বেনারসে। কি হলো নীলকমলবাবু?
পিছিয়ে পড়ছেন কেন? ওহ, আর কি করবো ভায়া? 500 মিটার রাস্তা যদি নিজের ভারী লাগেজগুলোকে টানতে টানতে নিয়ে যেতে হয়, তাহলে কি করি বলো তো ভায়া? ওই বাবারি, উফ। বেনুদা এবার নীলকমলবাবুর দিকে পেছন ফিরে বলে, সকাল 10টা থেকে গোধুলিয়া চোখে গাড়ি ঢোকা নিষিদ্ধ, তাই পায়ে হেঁটে নিজের মালপত্র চাগিয়ে নিয়ে যাওয়া এছাড়া আর কোনো উপায় নেই নীলকমল বাবু। তা মশাই, আমাদের বিশ্রাম স্থলটা কোথায়? ওই যে গোধুলিয়া চকের বাম দিকে বাঁশফটকের গলির মধ্যে। ও ভায়া তপাই, এবারে কি শুধুই বাঁশ? আমি হেসে বলি, অগত্যা। হোটেলে নিজেদের রুমে ঢোকার পরেই বেনুদা বলে, তপাই, তোরা বরঞ্চ আশপাশটা ঘুরে দেখ, আমি একবার থানা থেকে ঘুরে আসি। আমরা কিছু বলতে যাব তার আগেই বেনুদা ঘরের বাইরে বেরিয়ে যায়। নীলকমলবাবু আমাকে বলেন, তপাই ভায়া, আশেপাশে কি আছে তোমার জানা আছে তো? গ্রিন লস্যির দোকান থেকে লস্যি পান করে আমরা সিধে চলে যাই মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে মালাই টোস্ট খেয়ে সোজা চলে যাই দশাশ্বমেধ ঘাটে। এত মানুষের সমাগম যে হতে পারে আমরা ভাবতেও পারিনি। নীলকমলবাবু ঘাটের সিঁড়িতে বসে বলেন, এ তো দেখছি ভাইয়া দক্ষিণ ভারতের মানুষের সংখ্যাই বেশি। বাঙালি কি এক্সপ্লোর করতে ভুলে গেল? সত্যি ঠিক বলেছেন নীলকমলবাবু, আমিও খুব বেশি বাঙালি মানুষ দেখতে পাচ্ছি না। সেখানে বসে 2 কাপ চা পান করে আমরা চলে আসি হোটেলে। সেখানে ফ্রেশ হয়ে অপেক্ষা করতে থাকি বেনুদার। অবশেষে দুপুর 2টোয় বেনুদা ফিরতে আমরা লাঞ্চ শেষ করি। এরপর অবশ্যই আর বেরোনো হয়নি। আমি একবার বেনুদাকে থানায় কি হলো সেটা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে তার লাল ডায়েরি নিয়ে ব্যস্ত থাকায় কোনো উত্তর দেয়নি। কিছুক্ষণ পরে বেনুদা বলল, তপাই, তোর চিড়িয়াখানায় সেই লোকটার কথা মনে আছে? আমাদের সাথে দেখা হয়েছিল, বিভাস মুন্সি, পৌরোহিত্য করে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, ও তো এখানেই থাকে বলেছিল। তোমাকে ফোন নম্বরও তো দিয়েছিল নিজের। তাকে একটা ফোন করে ছোট্ট একটা কাজের কথা বলেছি। টোপটা যদি পেয়ারেলাল গিলে নেয় তাহলে আমার কাজটা একটু সহজ হয়ে যাবে। কাজটা তার আজই করার কথা এবং রাতে আমায় জানাবে বলেছে টোপটা গিলল কিনা। একটা দিকে আমি নিশ্চিত হয়ে গেছি, বাকি রইল শুধু 2টো দিক। বেনুদা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। পারবি পারবি, সব বুঝতে পারবি, শুধু কালকের দিনটা আসতে দে। আমাদের টেলিপ্যাথির জোর যদি থাকে তাহলে কালকেই সবকিছুর জবনিকা পতন হয়ে যাবে। অলোক নিরঞ্জন, जय बाबा भोलेनाथ, जय शिव शंभु। ए पहाड़ीदार, तुम इधर क्या कर रहे हो बच्च? तुम्हारा मालिक जब घर संकट में है। क्यों बाबूजी, संकट में है? अब इधर रुकिए साधु बाबा, हम अभी आते हैं। बाबूजी, एक साधु बाबा आया है, बोल रहा है आपका कोई संकट आने वाला है। मेरा कोई संकट मुझे कुछ नहीं कर सकता है। नहीं, वो साधु बाबा बहुत बड़ा है, आप एक बार उनसे मिल लीजिए बाबूजी। ठीक है, बुला के लाओ मेरे पास। मैं अभी बुला के लाता हूँ आपके पास,
अभी लाता हूं। साधु बाबा, कृपा करके थोड़ा अंदर चलिए, बाबूजी आपको ले जाने बोला है। अलग निरंजन, जय शिव शंभु, चलो वत्स। आइए आइए साधु बाबा आइए। आप बोल रहे थे ना मेरा कोई संकट आने वाला है। कैसा संकट? वत्स, अभी तुम बिजनेस में कोई लेन देन मत करो। वो कैसा होगा? लेन देन तो मेरा काम है। अभी एक ऐतिहासिक मूर्ति मिला है, बहुत पुराना है, दाम भी ज्यादा मिलेगा। पहले असली है क्या नकली है वो भी तो जांच करो, नहीं तो तुम घर संकट में पड़ सकते हो। हमको सब कुछ दिखाई दे रहा है। ठीक है साधु बाबा, हम शाम को एक आदमी को बुलाता है, उसके ये सब चीज उसको अच्छी तरह से मालूम है, पता तो चलबे असली है कि नकली। आप भी उसी समय एक बार आइए, अभी उस आदमी को देख लीजिएगा। ठीक है, अभी मैं चलता हूं, भूल मत जाना बस। अलग निरंजन, जय शिव शंभु, जय बाबा भोलेनाथ। বিকেলের দিকে নীলকমলবাবু দিবা নিদ্রা থেকে ওঠার পর আমরা তিনজনে বেরিয়ে পড়ি বাবা বিশ্বনাথের দর্শন করার জন্য। সত্যি এত সুন্দর মন্দিরের গঠন আর পরিষ্কার পরিচ্ছন্ন যে তাক লেগে যাওয়ার উপায়। তবে এরই মধ্যে একটা মজার ঘটনা ঘটে যায়। নীলকমলবাবু মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই এক হনুমান এসে তার পুজোর থালা থেকে মিষ্টির বাক্স নিয়ে চলে যায়। এতে ভদ্রলোক প্রথমে একটু বিরক্ত হলেও পরে অবশ্য বেনুদার যুক্তির কাছে নিজের মনকে শান্ত করতে পারেন। খালি একবার আমাকে বলেন, ভায়া তপাই, মনে হয় হনুমানজির খিদে পেয়েছিল। হ্যাঁ, মনে হচ্ছে তো তাই বোধহয়। কি বলো? হতেও পারে। পুজো দিতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। তারপর মন্দিরের আলোর প্রদর্শনী দেখে আমরা বেনুদার কথায় সিধে চলে আসি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। এ কি দেখলাম মশাই, জন্মজন্তারাও ভুলবো না। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्मवेद। নিজের বুকে হাত দিয়ে বলে ওঠেন নীলকমলবাবু। বেনুদা একটা ঘাটের সিঁড়ি দিয়ে নামতে নামতে নীলকমলবাবুকে বলে, যাতে না ভোলেন তাই জন্যই তো নিয়ে আসা নীলকমল বাবু। কিন্তু এরপর যে মহা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল তা কে জানতো। বেনুদা আর কিছু বলতে যাবে অমনি ভিড়ের মধ্যে থেকে একজন এসে সজোরে ধাক্কা মারে বেনুদাকে। বেনুদা ধাক্কার বেগ সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে থাকে গঙ্গার দিকে। আমি একবার আততায়ীকে ধরার চেষ্টা করলাম বটে, কিন্তু পারলাম না। ফিরে আসতে দেখি নীলকমলবাবু ও আরো কিছু মানুষ টেনে তুলেছে বেনুদাকে। আমি তার কাছে আসতে বেনুদা বলে, কিরে, ধরতে পারলি? না, ভিড়ের মধ্যে মিশে গেছে বেনুদা। কিন্তু তুমি? আমার কিছু হয়নি, ওই হাতে একটু চোট লেগেছে মাত্র। নীলকমলবাবু বললেন, কে ধাক্কা মারলো বলুন তো মশাই? বেনুদা হেসে বলে, বুঝতে পারলেন না নীলকমল বাবু? দস্যু রত্নাকর শুনতে পেয়েছে রাম নামের ধ্বনি। ডাক্তার দেখাতে তিনি বেনুদার হাতে ব্যান্ডেজ করে দেন। বেনুদা এখন একেবারে গম্ভীর।
ওর মুখ দেখে কিছুই অনুমান করা ভীষণ কঠিন। হোটেল রুমের বিছানায় হেলান দেওয়ার সময় নীলকমলবাবু বলে ওঠেন, আরে বেনুবাবু, আপনার জ্যাকেটের পকেটে ওটা কি? বেনুদার ডান হাতে তার বাম দিকের জ্যাকেটের পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে দেখে, তারপর সেটা আমার হাতে তুলে দেয়। আমি উঁকি মেরে দেখতে দেখি তাতে লেখা আছে, ঘরের ছেলে ঘরে ফিরে যাও গোপাল, না হলে মৃত্যু অবধারিত। আমি বলি, তাহলে বেনুদা এখন কি করবে? বেনুদা মাথায় হাত রেখে বলে, তোরা খাওয়া দাওয়া করে শুয়ে পড় তপাই, কাল অনেক কাজ আছে আমাদের। বলার সঙ্গে সঙ্গে বেনুদার মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ বলুন মিস্টার মুন্সি। হ্যাঁ কি বলছেন? পেয়ারেলাল টোপ গিলেছে? কি বললেন? প্ল্যান মাফিক কালকের কথাই বলেছেন। তা আপনি ওখান থেকে ফিরলেন কখন? কি ঘন্টা দুয়েক আগে? তাহলে ফোন করতে এত দেরি? কি মেকআপ তুলতে একটু দেরি হয়ে গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে কালকে দেখা হচ্ছে আমাদের ঠিক সময় বিকেলে। রাখলাম। আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে, বুঝলি তপাই? নীলকমল বাবু, কালকে বিকেলে তৈরি হয়ে থাকবেন, বড় যাত্রাপালা দেখতে যাব। কি যে বলেন বেনুবাবু হেয়ালি করে, কিছুই বুঝতে পারি না। আমি এবার বেনুদার হেয়ালিটা বুঝতে পেরেছি। তোমার সেই লোকটা বলতে মিস্টার মুন্সির কথাই বলছিলে, তাই তো? তপাই, তুই ঠিক ধরেছিস। সকালে ঘুমটা ভাঙল কলিং বেলের আওয়াজে। বেনুদা অনেক আগেই ঘুম থেকে উঠে পড়ায় সেই এগিয়ে যায় দরজা খুলতে। এদিকে আমি আর নীলকমলবাবু ইতিমধ্যেই বিছানায় উঠে বসে আছি। কিন্তু কে জানতো যে কাল রাতের হাড় হিম করা ঘটনার রেসের জের এখনো চলতে পারে। বেনুদা হোটেল রুমের দরজা খুলতেই এক সন্ডাই দস্যু বেনুদার মাথায় বন্দুক তাক করে ঘরের ভেতর ঢুকে আসে। কিন্তু অবাক লাগলো এটা দেখে যে বেনুদা একেবারে নির্বিকার, বাধ্য শিশুর মতন চেয়ারে এসে বসে পড়ে। এরপর যেটা ঘটে সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ আমাদের চমকে দিয়ে দরজার বাইরে থেকে শোনা গেল এক গভীর কণ্ঠে বাংলা কবিতার আবৃত্তি। খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে। কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন এক অবাঙালি ভদ্রলোক। তার পরনে সাদা ধুতি, পাঞ্জাবি, মাথার চুল ব্যাক ব্রাশ, আর হাতে একটা পুতুল। দেখে আর চিনতে অসুবিধা হলো না আমাদের। এর আগেও পরিচিত মিস্টার পেয়ারেলাল সিং। ভদ্রলোক একবার আমার আর নীলকমলবাবুর দিকে চেয়ে সামান্য হাসেন, তারপর বেনুদার ঠিক উল্টো দিকে চেয়ারে গিয়ে হেলান দিয়ে বসেন। ভদ্রলোক একইভাবে পুতুলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, ভালোবাসা বিশাল জিনিস আছে মিস্টার রে। আপনি ভালোবেসেছেন কাউকে? বেনুদা হাসি মুখে বলে, আমার ভালোবাসা সততার সঙ্গে পেয়ারেলাল বাবু, তাই যার মধ্যেই সৎ দেখতে পাই তাকেই ভালোবাসা দিতে ইচ্ছা করে। সাবাস, তাহলে আপনার সাথে আমার জমবে ভালোই, কি বলেন? সেটা নির্ভর করছে আপনার কাজে কতটা সততা আছে পেয়ারেলাল বাবু, সেটার উপর নির্ভর করে।
हाँ वो तो सच बात आछे তবে কি জানেন আমি বাবা বিশ্বনাথের সেবায় আছি যেটা করি সেটা মন থেকেই করি মিস্টার রে বুঝলাম। এবার বলুন তো আমার কাছে আসার কারণ। আরে কি বাত বলছেন মিস্টার রে আপনি হলেন ফেমাস ডিটেকটিভ আপনার সাথে আমার আজকের পরিচয় আছে বানারসে এলেন আর আমি আপনার কাছে আর কাকা বাবুর কাছে দর্শন করব না স্বাগত জানাবো না আর সেটা কি কখনো হয় হ্যাঁ? কি আঙ্কাল ঠিক বলেছি তো এই বলে ভদ্রলোক নীলকমলবাবুর দিকে তাকান। নীলকমলবাবু হকচকিয়ে বলেন, ও, আমি সামান্য। পেয়ারালালবাবু এরপর নীলকমলবাবুর দিকে ফিরে বলেন, আরে আপনি সামান্য না কাকা বাবু আপনি তো ভালো অভিনয় বি করতে পারেন তা একটু করে দেখাবেন নাকি তবে তার আগে বেনুবাবুর সাথে কিছু কথা বলতে হবে সেরে নিয়ে এই বলে ভদ্রলোক বেনুদার দিকে ফিরে বলে, মিস্টার রে আপনি কেন আমার পিছনে পড়ে আছেন বলেন তো বেনুদা হেসে বলে, অপরাধীকে ধরাটাই তো আমার কাজ মিস্টার সিং। আরে ওসব ছাড়েন তো এটা রাখেন এই বলে ভদ্রলোক তার হাতে থাকা পুতুলটা বেনুদার হাতে দেয়। বেনুদা বলে, এটা নিয়ে কি করব পেয়ারেলাল বাবু? আরে মশাই ওতে 4টে হিরে আছে সেগুলো বেচে যা পাবেন তাতে গোটা জীবন বসে খাবেন ফালতু এসব কাটা মাথার পিছনে ঘুরে সময় নষ্ট করবেন না মিস্টার রে বেনুদা পুতুলটা পেয়ারালাল বাবুর দিকে ছুঁড়ে ফেলে বলে, কনিষ্কের কাটা মাথা আমি নিয়েই ছাড়বো মিস্টার সিং। ভারতের ইতিহাস এই আপনাদের মতো দালালদের হাতে বেচতে দেব না আমি। পেয়ারালাল বাবু এবার চেয়ার ছেড়ে উঠে বলেন, তাহলে নিন বেনু বাবু আপনাকে অলওয়েজ ওয়েলকাম এরপর নীলকমলবাবুর দিকে ফিরে বলেন, আরে কাকা বাবু আপনার সাথে প্রথমবার দেখা হলো একটা গান শোনাবেন না নীলকমলবাবু বোকার মতো হেসে বলেন, আমি তো গানটা ঠিক। পারেন না তাই তো হ্যাঁ মানে বেশ তাহলে একটা কবিতা শোনান কবিতা? হ্যাঁ মনে পড়লে বলেন না হলে বন্দুকের সামনে সব কিছু মনে পড়ে যায় আঙ্কাল বেনুদা কিছু বলতে যাবে তার আগেই দস্যুটা বন্দুকটা বেনুদার দিকে তাক করে দাঁড়ায়। পেয়ারালাল বাবু বলেন, আচ্ছা ছাড়েন আপনি বরঞ্চ ওই পুতুলটা আপনার কাছে রাখেন না না, ওসব আমার লাগবে না মিস্টার সিংজি। বেশ আপনি ছাড়েন কিন্তু বেনু বাবু আমাকে বেশি ঘাটাবেন না বেনু বাবু আবারও বললাম আমার মাথা গরম হয়ে গেলে না একদম বিপদে পড়ে যাবেন কিন্তু ভদ্রলোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেনুদা হোটেল রুমের দরজাটা বন্ধ করে দিল। আমি বলি, এবার কি করবে বেনুদা? যার খোঁজে তুমি এলে সেই তো তোমাকে। বেনুদা আবার চেয়ারে এসে বসে বলে, অত দূর এখনো ভাবিনি রে তপাই। তবে কি জানিস, বেনুরায় এর শেষ না দেখে ছাড়বে না। শত্রুর শত্রুতা যতই বড় হবে মগজাস্তের খেলা ততই বাড়বে তপাই। দাবার ঘুঁটির চাল যা দেবার আমার দেওয়া হয়ে গেছে, খেলা তো হবে কালকে। নীলকমলবাবু বলেন, কিন্তু বেনুবাবু ওই পুতুলটা? ওটাকে ভুলে যান নীলকমল বাবু,
আপাতত মূর্তিটা উদ্ধার করতে হবে। আমি বলি, কিভাবে করবে কিছু ঠিক করলে? সেটা সময় এলেই জানতে পারবি। তবে আজ রাতেই আমাদের বেনারস ছাড়তে হবে, তোরা প্রস্তুত থাকিস। এরপর বেনুদা চুপ করে যায়। अरे सुब्रत बाबू, इस मूर्ति को जरा दिखिए तो। असली सम्राट कनिष्क का मूर्ति है कि नकली है? ये साधु बाबा हमको बोल रहा था कि असली नहीं है, बिजनेस में नुकसान हो जाएगा। छोड़िए बिजनेस का बात, छोड़िए। असली की है क्या नकली है वही बताइए। अब अच्छे आर्कियोलॉजिस्ट है, हमको सब मता है। अब सरकार के आर्कियोलॉजिस्ट लैब में काम भी करते हैं। বাবুরাম সাপুরে, और कुछ बताइए। কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, একটা মুন্ডু দিয়ে যা। লুডো খেলার ছকে পুঁট এবার ছক্কা হয়ে গেছে। মিস্টার প্যারেলাল। अरे मिस्टर रे, आप फिर से आ गए। इतना समझाने के बाद भी आपको अकल नहीं आया। राम सिंह, अरे राम सिंह। ডেকে কোনো লাভ নেই প্যারেলাল। পুলিশ গোটা বাড়ি ঘিরে রেখেছে, সাথে তোমার রাম সিংকেও। ওই নকল মুন্ডু নিতে আমি আসিনি, ওটা আপনি রেখে দিন। আপনি এত কষ্ট করে অমেয় বাবুকে ফলো করে, এমনকি সেই রাতে তার বাড়ি গিয়ে তাকে মার্ডার অবস্থায় পড়ে থাকতে দেখে, তারপরেও তার ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন পেলেন না, তখন পরের দিন সকালে আমার উপর নজর রেখে আমি বাড়ি থেকে বেরোতেই তোমার লোক আমার বাড়িতে লাগিয়ে মুন্ডুটা চুরি করালেন। আপনি জানতেন যে অমেয়বাবুর খুনের খবর সকালে পাওয়া মাত্রই আমি সেখানে যাব, আর সেই সুযোগের সদ্ব্যবহার আপনি যথেষ্টই ভালো করে নিয়েছেন। ওটা নকল মূর্তি আছে, আপনাকে কে বললু মিস্টার রে? কি যা তা বকবাস করছেন? বিশ্বাস না হলে আপনার ডেকে আনা এই সুব্রত তালুকদারকে জিজ্ঞাসা করুন। এই হলো তার রিপোর্ট। এই রিপোর্ট এনআরই বানানো। কি মিস্টার তালুকদার, আমি কি কিছু ভুল বলছি? এটা আমারই বানানো রিপোর্ট। এটা একটা মূর্তির মুন্ডু ঠিকই, কিন্তু সম্রাট কনিষ্কের নয়, আর অত পুরনোও নয়। আমি কি তাহলে এবার যেতে পারি? বলেই সুব্রতবাবু সুযোগ বুঝে পালাবার চেষ্টা করছিল। বেনুদা বলল, কোনো লাভ নেই সুব্রত তালুকদার, আপনি এখান থেকে পালাতে পারবেন না কোনোভাবেই। তাই বৃথা চেষ্টা করবেন না, তাতে ফল ভালো হবে না। আপনি তো রিপোর্ট ঠিকই বানিয়েছেন, কিন্তু সব জানা সত্ত্বেও অমেয়বাবুকে খুন করলেন কেন? কি বলছেন মিস্টার রায়? আমি কেন অমিয়বাবুকে মারতে যাব? উনি আমার অনেক দিনের বন্ধু, আর উনি আমাকে এই মূর্তি পরীক্ষা করতে দেখতে বলেছিলেন। আর ওখানেই তো আপনি বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি জানতেন রিপোর্টে যাই বেরুক না কেন, অমেয়বাবু সেটা সরকারের হাতেই তুলে দেবেন। আপনার সেটা পছন্দ ছিল না। আপনি চেয়েছিলেন সেটা মিথ্যে বলে কালো বাজারে বিক্রি করে মোটা টাকা কামানো। আর রিপোর্টে যদি অরিজিনাল বেরোতো, তাহলে তো কথাই ছিল না বিদেশে পাচার করার। হ্যাঁ, কি আমি কোনো ভুল কথা বললাম? তাই তো আপনার মনের ইচ্ছা ছিল। এই কাজ তো আপনি এর আগেও করতেন, যখন সরকারি ল্যাবে কাজ করতেন। হাতে নাতে একবার ধরাও পড়েন, আর তারপরই আপনাকে সাসপেন্ড করা হয়। নিজে থেকে চাকরি আপনি ছাড়েননি। তারপর আপনি নিজের ল্যাব খোলেন, আর সেখানে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে চোরাই বাজারের ব্যবসা শুরু করেন। ইন্সপেক্টর লাহিড়িকে বলেছিলাম আপনার সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে আমাকে জানাতে।
আর সেদিনকে হোটেলের রাতে অমিয়বাবুকে খুন করার পর পরের দিন সকালে পুলিশের সামনে রিপোর্ট নিয়ে হাজির হয়েছিলেন অমিয়বাবুকে দেখানোর নাম করে, যাতে আপনি পুলিশের সন্দেহের তালিকায় না আসেন। আর আপনার পকেট থেকে পড়ে যাওয়া পেনটা খোঁজ করার জন্য, যাতে পুলিশের হাতে না পড়ে, যেটা অমিয়বাবুকে খুন করার সময় ধস্তাধস্তিতে আপনার পকেট থেকে পড়ে যায়, যেটা বাড়ি গিয়ে আপনার খেয়াল পড়ে। কিন্তু সেখানে পুলিশের সাথে আমাকেও দেখে ফেলায় আপনি সেই রিস্ক না নিয়ে পালিয়ে যান। আর তখনই একজনের সাথে ধাক্কা লেগে আপনার হাত থেকে রিপোর্টের ফাইলটা পড়ে যায় এবং সেটা তোলার আর সুযোগ হয়ে ওঠে না। অমিয়বাবুর বডি সার্চ করার সময় খাটের তলা থেকে রক্তমাখা আপনার পেনটি আমি পাই এবং সেটা ফরেন্সিক টেস্টে অমিয়বাবুর ফিঙ্গারপ্রিন্ট ও আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যেটা আপনার ফাইলে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে যায়। অমিয়বাবুকে কেউ হুমকি দিচ্ছে মূর্তিটা নিয়ে, সেটা অমিয়বাবু আপনাকে বলেছিল, আর আপনি ভয় পেয়েছিলেন ওটা যদি অন্য কারোর হাতে পড়ে যায় তাহলে আপনার ইচ্ছেটা সফল হবে না। আর সেদিনকে আপনি প্রথমে মূর্তিটা এমনি চেয়েছিলেন অমিয়বাবুর কাছে, কিন্তু অমিয়বাবু আমার কথা আপনাকে বলেছিল, কিন্তু আপনি তার কথা বিশ্বাস না করে মূর্তি খুঁজে না পেয়ে রাগের বশে তাকে খুন করে বসেন। इंस्पेक्टर पांडे जी, গ্রেপ্তার করুন মিস্টার তালুকদারকে। আমি কোনো খুন भी করিনি और ये मूर्ति भी नकली আছে, তাহলে আমাকে इतना হেনস্থা क्यों करते हैं? সব যখন মিটে গেল তখন সবাই এবার আসুন, জায়গাটা হালকা করেন তো। মিস্টার প্যারেলাল, খুন আপনি করেননি ঠিকই, কিন্তু আমার বাড়ি থেকে চুরি করে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া, সেটা ছেড়ে দেওয়া সম্ভব? মূর্তি আসলি হোক আর নকলি হোক, চুরি তো আপনি করেছেন, তাহলে ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। আপনাদের দুজনকে একসাথে হাতে নাতে ধরার জন্যই আমি মিস্টার মুন্সিকে ছদ্মবেশে এখানে পাঠিয়েছিলাম, আপনাদের সাথে অভিনয় করে এক জায়গায় আনার জন্য। ধন্যবাদ মিস্টার বিভাস মুন্সি, আপনি এই সাহায্যটা না করলে এদের দুজনকে একসাথে ধরা সম্ভব হতো না। না না, কি বলছেন মিস্টার রায়? আপনার সাথে কাম করতে পেরে আমি ধন্য। নিয়ে যান পান্ডেজি ওনাকেও, মিস্টার প্যারেলাল, আর এই মূর্তিটাও সরকারের খাতায় জমা করুন। মিস্টার রে, এটা আপনি ঠিক কাম করলেন না। কোনো जेल अभी तक तैयार नहीं हुआ कि प्यारेलाल सिंह को रोक सके। আপনার সাথে আবার দেখা হবে মিস্টার রে, খুব জলদি হবে। আর কাকা বাবু, আপনার কবিতা भी तभी শুনবো। হ্যাঁ, এরপর ইন্সপেক্টর পান্ডেজি ওদের নিয়ে চলে যাবার পর নীলকমলবাবু বলে উঠলেন, জবাব নেই বেনুবাবু, আপনার জবাব নেই। আপনার জুড়ি মেলা ভার, আপনার মগজাস্তের লড়াই যুগ যুগ জিও। থ্রি মার্কেটিয়াস যেখানে, সমস্যার সমাধান সেখানে। তারপর আমরা সেই দিনকার রাতের ট্রেনেই বাড়ি ফিরে এলাম। ত্রিশাতুর শেষে পহিচিনু এসে আমার বাড়ির কাছে। বাড়ির কাছে কোথায় নীলকমলবাবু? বাড়ির ভেতরেই তো আছেন। সেটা অবশ্যই ঠিকই বলেছ ভায়া। আমি আর নীলকমলবাবু সোফার উপর বসে গল্প করছিলাম। এদিকে বেনুদা
জানলার সামনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। সত্যিই নীলকমলবাবু, সম্রাট কনিষ্কের মাথা নিয়ে যা কাণ্ড হলো এবারে। হঠাৎ বেনুদা বলে উঠল, তার আগে তোরা বলতো, কনিষ্কের মাথা যে সত্যি বর্তমান সেটা কে বলল? আমি বলি, না সেটা কেউ বলেনি বটে, কিন্তু কোনো কিন্তু নয় তপাই, এটাও তো হতে পারতো রাজা কনিষ্কের মূর্তি স্বয়ং কনিষ্ক, বা বলতে পারিস ওনার কোনো উত্তরসূরি বা বিরোধী শত্রুপক্ষ দ্বিখণ্ডিত করেন আর মাথাটা ভেঙে ফেলেন। সত্যি তাই তো, এই কথাটা তো কখনোই মাথায় আসেনি। বুদ্ধিতে একটু শান দে তপাই, বুদ্ধিতে একটু শান দে। নীলকমলবাবু বলে ওঠেন, আপনার মগজাস্তের কাছে আমরা নগণ্য বেনুবাবু। তাই তো আপনি হলেন মাথা আর আমরা হলাম আপনার শাখা প্রশাখা মাত্র। বেনুদা হেসে বলে, তথাস্তু। এতক্ষণ শুনছিলেন একটি ঠিক এইরকমই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। ধন্যবাদ।